গল্প ঈশ্বর। প্রায় 2 বছর পর গ্রামে এলাম। আগে বুলটির স্কুল ছুটি থাকলে যখন তখন চলে আসতাম, কিন্তু ক্লাস 4-এ ওঠার পরে টিউটোরিয়ালের চাপে আর আসা সম্ভব হয় না। সেই কারণে বাবা মার কলকাতা যাওয়া বেড়ে গেছে আর আমার গ্রামে আসার তাগিদও কমে গেছে। এবার বড়দিনের ছুটিতে আগেই পরীক্ষা পর্ব মিটে যাওয়ায় বুলটিই বায়না ধরল, গ্রামে যাব মা, দাদু দিদার কাছে। এতদিন পরে গ্রামে ঢোকার সময় মনটা কেমন হু হু করে উঠল। মনে হলো খুব অন্যায় হয়ে গেছে, গ্রামকে অবহেলা করেছি, তাই যেন কৈফিয়ত চাইছে। দুধারে সেই দুচোখ জুড়োনো সবুজ মাঠ, ধান ক্ষেত, অগোছালোভাবে বেড়ে ওঠা গাছগাছালি, পুকুর, ডোবা, এমনকি কাঁচা বাড়িঘরগুলো অভিমানে ঠোঁট ফুলিয়ে বলছে, এভাবে ভুলে থাকতে হয়। নিজের কাছে প্রতিজ্ঞা করলাম, বছরে 2 বার আসতেই হবে, যতই ব্যস্ততা থাকুক। বাড়িতে ঢোকার আগেই দেখলাম মা বাবা দুজনেই দরজায় হাসি মুখে দাঁড়িয়ে আছেন। ওদের দেখেও মন কেমন করে উঠল। এই উষ্ণ অভ্যর্থনা পৃথিবীতে আর কোথায় পাবো? হাত মুখ ধুয়ে জমিয়ে খেতে বসেছি, হঠাৎ মায়ের গলা শুনলাম, আয় আয় ঈশ্বর, আয় আয়, এদিকে আয়, দেখ কারা এসেছে দেখ। দরজার আড়াল থেকে বেরিয়ে আসতেই দেখলাম শ্যামবর্ণ 9-10 বছরের রোগা পটকা একটা ছেলে লাজুক মুখে এগিয়ে এলো। চোখ দুটো ভারী উজ্জ্বল। প্রশ্ন করার আগেই মা বললেন, ও আমাদের সোনার নাতি। ওর বাবা লরি চালাত, 2 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরপরে শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে ছেলে নিয়ে সোনার কাছে চলে এসেছে মনু। তাও বছরখানেক হয়ে গেল। আমি বললাম, আরে মনুর ছেলে বললেই তো মিটে যায়। তুমি স্কুলে যাও ঈশ্বর? কোনো আঞ্চলিক টান নেই, পরিষ্কার উচ্চারণে ঈশ্বর বলল, যাই তো, 4র্থ শ্রেণী। গুড গুড, ভেরি গুড। তোমার পুরো নাম কি? ঈশ্বরচন্দ্র দাস। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামে একজন খুব বড় মানুষ ছিলেন, তুমি জানো? জানি তো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণ পরিচয় পড়েছি। আর কিছু পড়নি? না। পড়াশোনা করতে ভালো লাগে তোমার? ভালো লাগে, সবচেয়ে ভালো লাগে অঙ্ক করতে। মা বললেন, কিরে বিকেলে কিছু খেয়েছিস? ঈশ্বর ঘাড় নেড়ে বলল, খেয়েছি দিদা, দুধ মুড়ি। তাহলে মিষ্টি খা, মাসিমণি কলকাতা থেকে নিয়ে এসেছে। জানিস তো, মাসিমণিকে ছোটবেলায় ওলে পিঠে করেছে তোর দিদা, মাসিমণির প্রিয় সোনা মাসি। আর তোর মা মনু ছিল ওর খেলার সাথী। ঈশ্বর হাত পেতে 2টো মিষ্টি নিয়ে বলল, আমি এখন যাই দিদা, গরুগুলোকে বাঁধতে হবে, সন্ধে লেগে যাবে যে। আমার দিকে একটা স্মিত হাসি দিয়ে ছুট লাগালো ঈশ্বর। মাকে বললাম, এর কথা কই আগে বলনি তো? আমি ভাবছি এ গাঁয়ে মানুষ হচ্ছে, কিন্তু কোনো টান নেই কেন কথা বলায়। মা বললেন, কি বলছিস, কি বলিনি? মনু শ্বশুর বাড়ি তো কলকাতার কাছে, ওই বসিরহাটের দিকে কোনো গাঁয়ে। সেই জন্য বীরভূমের মতো টান নেই ছেলেটার কথায়। ছেলেটার মাথা খুব ভালো, বুঝলি, সুযোগ পেলে ভালো কিছু করবে। আহা, দুঃখী মায়ের ছেলে, মানুষ হলে ভালো লাগবে। কত কাজ করে জানিস ওইটুকু ছেলে? 3 বাড়িতে গরু খোলা বাঁধা, খাবার দেয়া, এসব করে। ফাঁকে ফাঁকে পড়াশোনা করে। মনু 3-4 বাড়িতে কাজ করে, রাত জেগে কাঁথা স্টিচের কাজও করে। সোনা মাসে এখন কিছু করে না, শরীর ঠিক আছে তো? সোনা তো তোর ছেলেবেলার প্রাণের বন্ধু, ওই বিনির মায়ের কাছে সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি করে। বিনির মায়ের প্যারালিসিস, বিনি দিল্লিতে। ওর বাবা এখনো ঠিক আছে, তাই রক্ষা।
বুলটি দিদার কোল ঘেঁষে বসলো। তারপরে অভিমানী গলায় বলল, আমি যে এসেছি তুমি দেখতেই পাচ্ছ না? না, তখন থেকে শুধু ঈশ্বর আর ঈশ্বর। ঈশ্বর মানে তো ভগবান, তাই না মা? বললাম, হিন্দুদের ভগবান, মুসলিমদের আল্লাহ, আর খ্রিস্টানদের গড। এক ঈশ্বরের এতগুলো নাম। মা বললেন, ওরা তো চাঁদু বলে ডাকে ওকে, ওই চন্দ্রটাকে চাঁদু করে নিয়েছে। আমি আর তোর বাবা ঈশ্বর বলে ডাকি। বুলটি বলল, কেন, ইস্যু বলে ডাকলেই পারো, আমি তো ইস্যু বলেই ডাকবো। সন্ধ্যের পরে দেখা করতে এলো সোনা মাসি আর মনু। কথা বলতে বলতে কান্নাকাটি শুরু করলো মনু তার পোড়া কপালের জন্য। বলল, ওর বাবা কত সাধ করে ছেলেটার নাম রেখেছে ঈশ্বরচন্দ্র। পয়সার অভাবে নিজের ইচ্ছা পূরণ হয়নি। ছেলেটাকে লেখাপড়া শিখিয়ে বড় মানুষ করার স্বপ্ন দেখেছিল। লরি নিয়ে এখানে সেখানে যেত, কিন্তু সপ্তাহে 2 দিন বাড়িতে থাকত ছেলের দেখাশোনার জন্য। কি হয়ে গেল দেখো দিদি। বললাম, কাঁদিস না মনু, যা হবার ছিল হয়েছে, এখন ছেলেটাকে মানুষ কর। ওর বাবার স্বপ্ন যাতে পূরণ হয় সেই চেষ্টা করে। মায়ের কাছে শুনলাম ঈশ্বর পড়াশোনায় নাকি খুব ভালো, ওকে ভালো করে পড়া। গরু বাঁধা টাধা ওসব বাদ দে, ওর লেখাপড়ার ব্যবস্থা ঠিক হয়ে যাবে, ভাবিস না। একদিনই বুলটির সঙ্গে দারুণ বন্ধুত্ব হয়ে গেছে ঈশ্বরের। সকাল দুপুর বিকেল যখন তখন বেরিয়ে যাচ্ছে ঈশ্বরের সঙ্গে। বড়দিনের ছুটি, লেখাপড়ার টেনশন নেই। মায়ের কাছে শুনছিলাম 1 বছরেই এই গাঁয়ের সব জায়গা ঈশ্বরের নখদর্পণে। দুজনে ঘুরে বেড়াচ্ছে, আমার বেশ ভালো লাগছিল। শহুরে মানুষ বুলটির গ্রাম সম্বন্ধে কিছু জ্ঞান অর্জন হয়ে যায় তো ভালোই। বাড়িতে ফিরেই বুলটির প্রথম কাজ কোথায় গেছিল, কি করলো, এসব ফিরিস্তি দেওয়া আর ঈশ্বরের মিটিমিটি হাসি। প্রথম দিন বলল, জানো মা, ঈশ্বর কি মায়া আর কি সাহস। বলতে গিয়ে বুলটির চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। আমবাগানে পাখির বাসা দেখাতে নিয়ে গেছিল ঈশ্বর। কটা দুষ্টু ছেলে পাখির বাসায় ঢিল ছুটছিল। ঈশ্বর ওদের মানা করল। ওরা ইস্যুকে গালাগাল দিয়ে চুপ করতে বলল। ইস্যু তখন স্পিডে গাছে উঠে পাখির বাসাটাকে আড়াল করে গাছের ডালে বসে বলল, এবারে যত খুশি ঢিল ছোঁড়ো তোমরা। ওরা কিছুক্ষণ কটমট করে ওর দিকে তাকালো, তারপরে সব পালিয়ে গেল। আমি হাততালি দিয়ে বললাম, বাহ, ভেরি গুড ঈশ্বর। পরদিন ঘুরে এসে বলল, আজ আমরা বড়দিঘির ঘাটে সূর্য ডোবা দেখতে গেছিলাম। কি সুন্দর মা, তুমি দেখেছ? বললাম, আমার এখানে ছোটবেলা কেটেছে বুলটি, এমনি করেই তো ঘুরে বেড়াতাম। দিঘিতে আগের মতো জল আছে মা? মা বললেন, না না, জল শুকিয়ে দিঘি এখন ডোবা হয়ে গেছে। আসা যাওয়া নিয়ে আমাদের 6 দিনের প্রোগ্রাম। রাতে শোবার আগে বুলটিকে মনে করালাম, আর 2 দিন এখানে আছি কিন্তু আমরা, যত খুশি মজা করে নাও। বুলটি বলল, মা, ইস্যুকে আমাদের সঙ্গে নিয়ে যাবে? ওখানে স্কুলে ভর্তি করে দেবে। আমার একটাও ভালো বন্ধু নেই, ইস্যু খুব ভালো, নিয়ে চলো না মা। আরে বাবা, এভাবে কি নিয়ে যাওয়া যায় নাকি? ওর মা একা হয়ে যাবে না? তাছাড়া দুম করে কোনো ডিসিশন নেওয়া ঠিক নয়, ভাবতে দাও আমাকে। পরদিন সকালে ঈশ্বরকে বললাম, তোমার অঙ্ক করতে ভালো লাগে বলছিলে, তোমাদের অঙ্ক স্যারের নাম কি? ঈশ্বর বলল, করিম স্যার, পাশের গ্রাম থেকে আসে। স্যারের সঙ্গে একটু আলাপ করার ইচ্ছা ছিল। আচ্ছা যাও, তোমরা খেলতে যাও, কালকের মতো সন্দেহ করো না যেন। আজ আবার কি খবর আনবে বুলটি ভাবছি, আর মনে মনে হাসছি। তখনই হাঁপাতে হাঁপাতে বুলটির প্রবেশ। মা উদ্বিগ্ন হয়ে বললেন, কি হলো বুলটি? একটু দম নিয়ে বুলটি বলল, মা শিগগির চলো, একটা দাদু বটতলায় না সেন্সলেস হয়ে পড়ে আছে। আমার মতো মাও হতভম্ব। বাবা শিউরি গেছেন। দুজনেই বেরিয়ে গেলাম বুলটির সঙ্গে। গ্রামে ঢোকার মুখে একটা বুড়ো বট গাছের নিচে ভাঙাচোরা বাঁধানো বেদিতে, সনের মতো সাদা দাড়িতে ঢাকা মুখ,
এক বৃদ্ধ শুয়ে আছে, পরনের শতচ্ছিন্ন ময়লা জামা কাপড়, শীতে তীর করে কাঁপছে। ইস্যু নিজের গায়ের চাদরটা ওর গায়ে ঢাকা দিয়ে নিজে বুকের কাছে দুহাত জড়ো করে শীত আটকাচ্ছে। আমাদের দেখে ইস্যু বলল, জ্ঞান ফিরেছে দিদা, জ্বর হয়েছে দাদুটার। বললাম, কি করে জ্ঞান ফিরল? বট পাতা ঠোঙায় করে পুকুর থেকে জল এনে মুখে চোখে ছিটিয়ে দিলাম। তুই চিনিস একে? দেখেছি, হাটে বাজারে ভিক্ষে করে। একে এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে তো। মা বললেন, ইস্যু আমার সঙ্গে আয়, দুটো কম্বল দেব। আমি বললাম, বুলটি তুমিও যাও, তোমার পুল ওভারটি ঈশ্বরকে দাও, তা না হলে ও জ্বরে পড়ে যাবে। একটা কম্বলে শুইয়ে আর একটা গায়ে জড়িয়ে দেওয়া। কিছুক্ষণের মধ্যে গ্রামের লোকজন পৌঁছে গেল। একটা টোটো জোগাড় করে ওরাই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গেল। সেদিন সন্ধেই অন্য কোনো কাজে মন লাগছিল না। ঘুরে ফিরে ঈশ্বরের মুখটা মনে পড়ছিল। ওইটুকু ছেলের মায়া দয়া শুধু নয়, পশু পাখি মানুষ সবার জন্য যথেষ্ট ভালোবাসা আর আন্তরিকতা, দারুণ বুদ্ধি আর কমন সেন্স। এরাই আসলে সমাজের মূল্যবান সম্পদ। এরকম আরো কত ঈশ্বর অনাদরে অবহেলায় হারিয়ে যাচ্ছে, আমরা জানতেই পারি। ওর কাজকর্ম দেখে মনে হয় ঈশ্বর বর্ণ পরিচয় শুধু পড়েনি, হৃদয়ঙ্গম করেছে। সিদ্ধান্ত নিয়ে ফেললাম, ঈশ্বরকে যেভাবেই হোক এগিয়ে নিয়ে যেতে হবে। বাড়ি ফিরে সব শুনে বাবা বললেন, সত্যি রে, ছেলেটাকে যত দেখছি অবাক হচ্ছে। বললাম, বাবা তুমি ওর দায়িত্ব নাও না প্লিজ। ওর লেখাপড়ার জন্য যা যা করা দরকার আমাদের করতে হবে। আমার পক্ষে কলকাতা থেকে সবটা করা তো সম্ভব নয়, আমি সহযোগিতা করব। প্রাইমারির পরে ভালো একটা স্কুলে বোর্ডিং এ রেখে পড়াতে হবে ওকে। স্কুল খোলা থাকলে ওর প্রিয় করিম স্যারের সঙ্গে কথা বলতে পারতাম, কিন্তু আর একটা দিন আছি, সেটা সম্ভব হবে বলে মনে হয় না। তুমি কথা বলো, সুবিধা হবে। বাবা খুব খুশি। রিটায়ারমেন্টের পরে একটা গোল্ডেন প্রজেক্ট হাতে পেয়ে গেছেন মনে হলো। শেষ দিনটা তেমন ঘটনাবহুল ছিল না। মা ঈশ্বরকে সারা দিন এবং রাতের খাবার নিমন্ত্রণ করে রেখেছিলেন। সন্ধেবেলায় ঈশ্বরকে বললাম, তোমার বাবা তোমার নাম রেখেছেন ঈশ্বরচন্দ্র, তোমাকে সেই নামের মর্যাদা রাখতে হবে। উনি আমাদের সমাজের মেয়েদের শিক্ষা এবং উন্নতির জন্য সারা জীবন লড়াই করে গেছেন। কত স্কুল খুলেছেন, আরো কত কাজ করেছেন, সেসব বড় হয়ে জানতে পারবে। বাংলা ভাষায় সহজে বোঝানোর জন্য বর্ণমালা রচনা করলেন, বর্ণ পরিচয়। তাই তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। বর্ণ পরিচয় পড়েছ? আমি কলকাতা থেকে তোমার জন্য বিদ্যাসাগরের লেখা কথামালা, বেতাল পঞ্চবিংশতি এসব পাঠিয়ে দেব। আরো অনেক ভালো ভালো বই আছে বাংলা ভাষায়। সিলেবাসের পড়ার সঙ্গে সঙ্গে এসব বইও পড়তে হবে। যাই হোক, তোমার সঙ্গে আমার নিশ্চয়ই দেখা হবে। যখন যা দরকার হবে দাদু দিদাকে বলবে। ঈশ্বর মাথা নেড়ে সম্মতি জানালো। রাতে খাবার পরে আমি আর বুলটি ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে এলাম। মনুর সঙ্গে দেখা হলো, কথা হলো। টাটা বলতে গিয়ে বুলটির গলাটা কেঁপে গেল, আর ঈশ্বর বাঁ হাতের কোনায় চোখ মুছল। একটা অন্যরকম ভালো লাগা নিয়ে পরদিন ভোরে গ্রাম ছাড়লাম।